জয় হিন্দ বন্ধুরা, স্টাডি উইথ ইউবিএ ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা যারা এসএসসি জিডি ও অগ্নিবীরের জন্য প্রিপারেশান নিতে চাইছো, তোমরা আমাদের এই চ্যানেল থেকেই প্রিপারেশান করতে পারবে এবং তোমাদের এসএসসি জিডি এবং অগ্নিবীরের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী সমস্ত ক্লাসেস তোমাদেরকে দেওয়া হবে এবং তার ক্লাস নোটস বা পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। তার জন্য এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, ওখানে ক্লিক করলেই তোমরা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে পৌঁছে যাবে এবং সেখানেই সমস্ত পিডিএফসগুলো তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, আগের দিন আমি তোমাদেরকে সিন্ধু সভ্যতা থেকে আসা প্রিভিয়াস ইয়ারের কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন্স আলোচনা করেছিলাম। তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে, তোমরা গিয়ে ভিডিওটি দেখতে পারো। তো আজকে আমি তোমাদেরকে বৈদিক সভ্যতা বা বৈদিক এজ থেকে আসা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মধ্য থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন্স আলোচনা করব, যেগুলো কিন্তু পরীক্ষায় বারংবার ঘুরিয়ে ফিরিয়ে এসছে। তো চলো শুরু করা যাক। কোশ্চেন শুরু করার আগে আমরা একটু জানব যে বৈদিক সভ্যতা আসলে কী। আসলে সিন্ধু সভ্যতা ধ্বংসের পর ভারতে যে সভ্যতা সৃষ্টি হয়েছিল বা উদ্ভব হয়েছিল সেটি বৈদিক সভ্যতা। মূলত বেদকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠেছিল বলে একে বৈদিক সভ্যতা বলা হয়। এই সভ্যতার স্রষ্টাদের আর্য বলা হতো। আর্য কথার অর্থ, সংস্কৃত শব্দে আর্য কথার অর্থ সৎ বংশজাত বা অভিজাত মানুষ। তবে অনেকে মনে করেন যে আর্য একটি জাতি। আর্য কিন্তু কোনো জাতিবাচক শব্দ নয়, আর্য একটি ভাষাগত ধারণা। বলা হয়ে থাকে যে পারসিক, সংস্কৃত, ল্যাটিন, গ্রিক, জার্মানি ইত্যাদি ভাষার মধ্যে একটি মূলগত সাদৃশ্য রয়েছে এবং এই সমস্ত ভাষাগুলি একই মূল ভাষা থেকে উৎপত্তি হয়েছে। তাই এই সমস্ত ভাষাগুলিকে ইন্দো ইউরোপীয় ভাষা বলা হয় এবং এই ভাষায় যারা কথা বলেন তাদেরকে আর্য বলা হয়। আর্যরা আদি বাসস্থান কোথায় ছিল সে সম্পর্কে পণ্ডিতেরা কিন্তু একমত নন। অনেকে মনে করেন যে ভারতবর্ষই আর্যদের আদি বাসস্থান, আবার অনেকে মনে করেন যে ইউরোপ হলো তাদের আদি বাসস্থান। তবে এক্ষেত্রে অধ্যাপক ব্র্যান্ডেস্টাইনের মতামতকে অনেকেই মেনে নিয়েছেন। তিনি বলেছেন যে উরাল পর্বতের দক্ষিণে যেটি কিনা স্টেপস তৃণভূমি নামে পরিচিত, সেই অঞ্চলটিই ছিল আর্যদের আদি বাসস্থান এবং এর একটি শাখা পশ্চিম দিকে চলে আসে এবং এটি দুভাগে ভাগ হয়ে গিয়ে একটি শাখা ইরানে প্রবেশ করে এবং অপর একটি শাখা ভারতবর্ষে প্রবেশ করে। তবে এই মতামতেরও অনেক সমালোচনা হয়েছে এবং আজও পর্যন্ত আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল সে সম্পর্কে গবেষণা চলছে। তবে অধিকাংশ পণ্ডিতেরাই এই ব্র্যান্ডেস্টাইনের মতামতকেই মেনে নেন। ভারতবর্ষে আর্যরা কবে প্রবেশ করেছিল সে সম্পর্কে কিন্তু সঠিকভাবে বলা সম্ভব না। আর্যদের প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ, এই ঋগ্বেদের রচনাকাল অনুযায়ী 1500 খ্রিস্টপূর্বাব্দকেই আর্যদের ভারতে আগমনের সময় হিসাবে ধরা হয়। ঋগ, সাম, যজু, অথর্ব এই চারটি বেদ, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, বেদাঙ্গ এই নিয়ে যে সুবিশাল বৈদিক সাহিত্য গঠিত হয়েছিল তা রচনা করতে বহু শতবৎসর লেগেছিল এবং আর্যদের প্রাচীনতম ধর্মগ্রন্থ কিন্তু বেদ। বেদ শব্দের অর্থ নলেজ। এটি বিদ নামক শব্দ থেকে এসছে, যার অর্থ কিন্তু জ্ঞান বা নলেজ। হিন্দুদের বিশ্বাস যে বেদ কোনো মানুষের রচনা নয়, স্বয়ং ঈশ্বরের বাণী। প্রাচীন ঋষিরা ঈশ্বরের বাণী শ্রবণ করেছিলেন বলে বেদকে শ্রুতিও বলা হয় এবং বহুকাল পর্যন্ত এই বেদ কিন্তু লিপিবদ্ধ হয়নি, বংশ পরম্পরায় শুনে শুনেই তা কিন্তু প্রচলিত ছিল। ঋগ, সাম, যজু, অথর্ব এই চারটি বেদের মধ্যে ঋগ্বেদই হচ্ছে প্রাচীনতম এবং এটি আর্যদের সপ্তসিন্ধু বসবাসের সময়কালেই কিন্তু রচিত হয়েছিল। এই টোটাল বৈদিক কালকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ঋগ্বৈদিক কাল বা আদি বৈদিক যুগ, আর একটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। মোটামুটি আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ সময়কালকে বলা হয় আদি বৈদিক কাল, যে সময়ে ঋগ্বেদের রচনা হয়েছিল।
এবং তার পরবর্তী সময়টিকে বলা হয় পরবর্তী বৈদিক যুগ। এবং এই ঋগ্বেদের সমাজ জীবনের কথা যদি বলি, এখানে এক একটি পরিবার, অনেকগুলো পরিবারকে নিয়ে তৈরি হতো গ্রাম, এবং গ্রামের যিনি প্রধান থাকতেন তেনাকে বলা হতেন গ্রামীণ, এবং আবার কয়েকটি গ্রাম নিয়ে তৈরি হতো বিষ, এবং বিষের যিনি প্রধান থাকতেন তাকে বলা হতো বিষপতি। বন্ধুরা, এই মোটামুটি তোমাদেরকে আমি বৈদিক সভ্যতা সম্পর্কে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। এর ডিটেল ক্লাস আমি তোমাদেরকে থিওরি ক্লাসে পড়াবো। তো চলো এবারে কোশ্চেন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? তো এর সঠিক অ্যান্সার ঋগ্বেদ। আর্যদের প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ, এবং সেখানেই বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়। ঋগ্বেদে যে বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায় সেখানে সমাজের মানুষকে 4টি শ্রেণীতে বা 4টি বর্ণে ভাগ করা হয়েছে। সেগুলি হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ব্রাহ্মণেরা কি করতেন? ব্রাহ্মণেরা পূজা অর্চনা, যাগযজ্ঞ ইত্যাদি করতেন, এবং ক্ষত্রিয়রা রাজকার্য, রাজ্য পরিচালনা, ঠিক আছে, এগুলো করতেন, এবং বৈশ্যরা ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ ইত্যাদি করতেন, এবং এই 3 বর্ণের যারা সেবা করতেন তাদেরকে বলা হতো শূদ্র। এবং ঋগ্বৈদিক যুগে যে বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায় সেটি কিন্তু বংশ পরম্পরা বা বংশগত ছিল না, সেটি পেশাভিত্তিক ছিল, এবং পেশা পরিবর্তনের সাথে সাথেই তার বর্ণ বা তার শ্রেণী পরিবর্তন হতো। সঠিক অ্যান্সার অপশান বি, ঋগ্বেদ। বন্ধুরা, পরের প্রশ্ন, ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ গোষ্ঠী বা স্কুল কি? অর্থাৎ ওল্ডেস্ট স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি, সবচেয়ে পুরনো বা প্রাচীনতম স্কুল সেটি হবে সাংখ্য, অপশান বি, সাংখ্য দর্শন। দেখো, ইন্ডিয়ান ফিলোসফি বা ভারতীয় দর্শনের 6টি স্কুল বা 6টি বিদ্যালয় আছে। সেগুলি হলো যোগ দর্শন, সাংখ্য দর্শন, বৈশেষিক দর্শন, এছাড়াও ন্যায় দর্শন আছে, উত্তর মীমাংসা আছে এবং পূর্ব মীমাংসা আছে। এই যে সাংখ্য দর্শনের যিনি স্রষ্টা তিনি হলেন কপিলা। মনে রাখবে সবাই, সাংখ্য বা সংখ্যা এই দর্শনের যিনি স্রষ্টা তিনি হলেন কপিলা। এবং এই যোগ দর্শনের যিনি স্রষ্টা তিনি হলেন পতঞ্জলি। এবং এই বৈশেষিক দর্শনের যিনি স্রষ্টা তিনি হলেন কনাদ। এবং পূর্ব মীমাংসা এটির স্রষ্টা জৈমিনী। এবং উত্তর মীমাংসা এটির স্রষ্টা বেদব্যাস। তো সাংখ্য দর্শনের স্রষ্টা কপিলা। পরের প্রশ্ন, ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করেন? তো ভারতে আর্যরা কোন সময় এসেছিল সেটি তো সঠিকভাবে বলা যায় না, এবং এই আর্যদের প্রাচীনতম ধর্মগ্রন্থ হচ্ছে ঋগ্বেদ। এটি আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে রচনা করা হয়েছিল, এবং ধরা হয় এই সময়টাই নাকি আর্যরা ভারতে প্রথম বসতি স্থাপন করেছিল। এবং এই সময়ে তারা মূলত সপ্ত সিন্ধু অঞ্চলে, আর্যরা তাদের ভারতে প্রবেশের প্রথম পূর্বে সপ্ত সিন্ধু অঞ্চলে বসবাস শুরু করে। অর্থাৎ বর্তমানে আমি যদি বলি যে পাঞ্জাব, হরিয়ানা, এইসব রিজিয়নের মধ্যে আর্যরা প্রথম বসতি স্থাপন করে। এবং এই রিজিয়নটাকে সপ্ত সিন্ধু বলার একটি কারণ রয়েছে। এটি সিন্ধু, সরস্বতী, সিন্ধু এবং তার যে 5 উপনদী আছে, শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা এবং সরস্বতী, এইগুলিকে নিয়ে এদের নাম অনুসারে এই অঞ্চলটি সপ্ত সিন্ধু নামে পরিচিত ছিল। এবং আর্যরা তাদের ভারতে প্রবেশের প্রথম পূর্বে এই সপ্ত সিন্ধু রিজিয়নেই বা সপ্ত সিন্ধু অঞ্চলেই বসবাস করত। সঠিক অ্যান্সার, তো এখানে যেহেতু সিন্ধু আছে তো এই অঞ্চলটাই এই অ্যান্সারটি ঠিক হবে, অপশান বি ঠিক সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, নিচের কোনটি প্রাচীনতম বেদ? তো আমরা সবাই জানি সব থেকে প্রাচীন বেদ বা পুরনো বেদ সেটি হচ্ছে
ঋগ্বেদ। 4টি বেদ রয়েছে বন্ধুরা, ঋক, সাম, যজু, অথর্ব, এবং এগুলির মধ্যে প্রাচীনতম বেদ ঋগ্বেদ, এবং সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ এগুলো সবই কিন্তু পরবর্তী বৈদিক যুগে রচনা হয়েছিল। তো সবথেকে প্রাচীনতম বেদ ঋগ্বেদ। সঠিক অ্যান্সার অপশান সি। পরের প্রশ্ন, রজমনামা যে গ্রন্থটির ফার্সি অনুবাদ সেটি ছিল ড্যাশ। রজমনামা গ্রন্থটি মহাভারতের ফার্সি অনুবাদ, এটি করেছিলেন বদায়ুনি। এটি আকবরের নির্দেশে, আমাদের মুঘল সম্রাট আকবরের নির্দেশে করেছিলেন কে? বদায়ুনি, আব্দুল কাদির বদায়ুনি। ইনি মহাভারতের ফার্সি অনুবাদ করেছিলেন, যেটির নাম রজমনামা। সঠিক উত্তর অপশান ডি, মহাভারত। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় এটি বারংবার আসে। পরের প্রশ্ন, ন্যায় দর্শন কার লেখা? সঠিক অ্যান্সার অপশান এ, ন্যায় দর্শন গৌতমের লেখা। গৌতম। ভারতীয় দর্শনের 6টি স্কুল রয়েছে, আমি আগেই বলেছিলাম। ন্যায় দর্শন, যোগ দর্শন, সাংখ্য দর্শন, উত্তর মীমাংসা, পূর্ব মীমাংসা, এগুলো আছে। তো এই গৌতম যিনি আছেন, ইনি ন্যায় দর্শনের স্রষ্টা। জৈমিনী বন্ধুরা, জৈমিনী পূর্ব মীমাংসার স্রষ্টা জৈমিনী, এবং কপিলা সাংখ্য দর্শনের স্রষ্টা কনাদ। বৈশেষিক দর্শনের স্রষ্টা যিনি, তিনি হলেন কনাদ। তো এখানে আছে ন্যায় দর্শন কার লেখা? এর সঠিক অ্যান্সার গৌতম, অপশান এ। পরের প্রশ্ন, নিচের কোনটি উপবেদের অংশ নয়? সঠিক অ্যান্সার হবে যজুর্বেদ, অপশান বি। দেখো, যজুর্বেদ কিন্তু মূল বেদের অংশ, ঋক, সাম, যজু, অথর্ব। তো এই 4টি বেদ, এটি যজুর্বেদ হচ্ছে মূল বেদের অংশ, আর বাকিগুলো সবই উপবেদ। তোমরা বলো আয়ুর্বেদ কার উপবেদ? বন্ধুরা, আয়ুর্বেদ হচ্ছে ঋগ্বেদের উপবেদ। ঋগ্বেদের উপবেদ আয়ুর্বেদ। এবং এই গান্ধর্ব বেদ, এটি কার উপবেদ তোমরা বলো? এটি সামবেদের উপবেদ গান্ধর্ব বেদ, এবং অথর্ববেদের উপবেদ হচ্ছে শিল্পবেদ, এবং যজুর্বেদের উপবেদ ধনুর্বেদ। এটি তো এখানে বলছে উপবেদের অংশ নয় কোনটি, সেটি হবে যজুর্বেদ, অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রতিটি বেদ 4 ভাগে বিভক্ত, এবং প্রতিটি বেদ বিভক্ত কয় ভাগে? আচ্ছা বন্ধুরা, একটু প্রশ্নটা ডিস্টার্ব আছে। এখানে বলছে প্রতিটি বেদ 4 ভাগে বিভক্ত। অ্যাকচুয়াল হওয়া উচিত যে বেদের 4টি ভাগ, এবং প্রতিটি বেদ আবার কয় ভাগে বিভক্ত। তো কোশ্চেনটা এরকম হওয়া উচিত ছিল। তো এখানে দেখো সঠিক অ্যান্সার, আমরা জানি যে বেদ 4 প্রকার, ঋক, সাম, যজু, অথর্ব, এবং প্রতিটি বেদের আবার 4টি করে ভাগ আছে। তো সঠিক অ্যান্সার অপশান ডি, 4 ভাগ। এগুলি হলো সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। তো প্রতিটা বেদ এই 4টি ভাগে আবার বিভক্ত। অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ঋগ্বৈদিক যুগের কোন নদী রাভি ও ইরাবতী নামে পরিচিত? দেখো, ঋগ্বৈদিক যুগে রাভি নদী পরিচিত ছিল পুরুষানী নদী নামে। সঠিক উত্তর অপশান ডি। এটিও পরীক্ষায় খুবই পড়ে, ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, আমাদের মাতৃভূমি ছিল ভারতবর্ষের নাম প্রথম উল্লিখিত। কোশ্চেনটা একটু ঠিকঠাকভাবে লেখা নেই, তো আমি বলে দিচ্ছি। ভারতবর্ষের নাম প্রথম উল্লেখ আছে
কোথায়? তো আমাদের ভারতবর্ষের নাম যেই ভারতবর্ষ হলো, এটি প্রথম কোথায় উল্লেখ পাওয়া যায়? তো এর সঠিক অ্যান্সার কী হবে? এর যে সঠিক উত্তর সেটি হবে অপশান এ, বিষ্ণু পুরাণ। এই বিষ্ণু পুরাণে কিন্তু আমাদের ভারতবর্ষের নাম প্রথম উল্লেখ পাওয়া যায়। এটি বন্ধুরা রচনা হয়েছিল মৌর্যকালে। এটিও মনে রাখো, মৌর্যকালে এই বিষ্ণু পুরাণ রচনা হয়েছিল। এবং এই মৎস্য পুরাণ, এটিও পুরাণ, এটি রচনা হয়েছিল সাতবাহনকালে। এবং বায়ু পুরাণ, এটি রচনা হয়েছিল গুপ্তকালে। তোমরা জানো টোটাল পুরাণ আছে কটি? এটিও বলে দিচ্ছি, মনে রাখো তোমরা। টোটাল পুরাণ আছে 18টি পুরাণ আছে, এবং এই পুরাণকে পঞ্চম বেদও বলা হয়। এটিও মনে রাখো, পঞ্চম বেদ পুরাণকেই বলা হয়। তো সঠিক অ্যান্সার বিষ্ণু পুরাণে আমাদের ভারতবর্ষের নাম প্রথম উল্লেখ পাওয়া যায়। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের বিখ্যাত আইন প্রণয়নকারী ছিলেন কি? দেখো, প্রাচীন ভারতের বিখ্যাত আইন প্রণয়নকারী ছিলেন, তিনি হলেন মনু। অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নচিকেতা ও যমের বিখ্যাত সংলাপ উল্লেখিত আছে কোথায়? সঠিক উত্তর হবে অপশান সি, কট উপনিষদ বা কঠোপনিষদ। এটিতে নচিকেতা ও যমে যে বিখ্যাত সংলাপ বা কথোপকথন সেটির উল্লেখ পাওয়া যায়। এবং মুন্ডক উপনিষদে কিসের উল্লেখ পাওয়া যায়? এটিও পরীক্ষায় আসে, সত্যমেব জয়তে। এটির উল্লেখ পাওয়া যায় বন্ধুরা মুন্ডক উপনিষদে। এবং নচিকেতা এবং যমের বিখ্যাত সংলাপ উল্লেখ পাওয়া যায় কঠোপনিষদে। বন্ধুরা এর সাথে আরও একটু যোগ করি, টোটাল তোমরা উপনিষদ রয়েছে 108টি। এর মধ্যে মান্যতা পেয়েছে 13টি উপনিষদ। সবচেয়ে প্রাচীন উপনিষদটির নাম হচ্ছে বৃহদারণ্যক। এবং সবচেয়ে লাস্ট উপনিষদ সেটি হলো আলোকনিষদ। যেটি আকবরের সময়ে রচিত হয়েছে, আকবর। পরের প্রশ্ন, আর্য শব্দের আক্ষরিক অর্থ হলো কি? দেখো, আর্য শব্দের সংস্কৃত খাঁটি আর্য শব্দের আক্ষরিক অর্থ সৎ বংশজাত বা অভিজাত মানুষ। তো এখানে অপশান অনুযায়ী হওয়া উচিত অপশান এ, উচ্চতর। পরের প্রশ্ন, পূর্ববর্তী বৈদিক যুগ বা ঋগ্বৈদিক যুগ সম্পর্কে জানার উৎস হল। দেখো, আর্যদের টোটাল যে বৈদিক কাল সেটিকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পূর্ববর্তী বৈদিক যুগ, আর একটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। পূর্ববর্তী বৈদিক যুগের একমাত্র সোর্স সেটি হলো ঋগ্বেদ। এবং এই সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ এগুলো সবই কিন্তু পরবর্তী বৈদিক যুগেই রচনা হয়েছিল। তাই পূর্ববর্তী বৈদিক যুগে যদি আমরা কোনো ইতিহাস জানার চেষ্টা করি তো সেটা আমরা ঋগ্বেদ থেকেই জানতে পারবো। তাই সঠিক অ্যান্সার হবে অপশান এ, ঋগ্বেদ। পরের প্রশ্ন, যোগশাস্ত্রের পথিকৃৎ বা লেখক হলেন কি? দেখো, যোগশাস্ত্র পথিকৃৎ কি হবে? আমি একটু আগেই বলেছিলাম পতঞ্জলি কিন্তু যোগশাস্ত্রের পথিকৃৎ। পরের প্রশ্ন, উপনিষদের বিষয়বস্তু কি? উপনিষদের বিষয়বস্তু হবে ভারতীয় দর্শন বা ইন্ডিয়ান ফিলোসফি বা ভারতীয় দর্শন। সঠিক উত্তর অপশান ডি। পরের প্রশ্ন, নিচের কোনটি আলাদা? এর সঠিক উত্তর হবে
অপশান সি বিষ্ণু পুরাণ সঠিক অ্যান্সার। কারণ সামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ এগুলো সবই হচ্ছে মূল বেদের অংশ। যে 4টি বেদ রয়েছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ এগুলো সবই বেদের অংশ এবং বিষ্ণু পুরাণ এটি পুরাণের অংশ, তো এটি হচ্ছে আলাদা। পরের প্রশ্ন, বিখ্যাত গায়ত্রী মন্ত্র কোন বেদে আছে? এর সঠিক উত্তর হবে অপশান সি ঋগ্বেদ। ঋগ্বেদ ঋগ্বেদ এই ঋগ্বেদেই গায়ত্রী মন্ত্রের উল্লেখ আছে। ঋগ্বেদে টোটাল 10টি মণ্ডল আছে। তার মধ্যে 2 থেকে 7 এটা হচ্ছে আর্লিয়েস্ট এবং 1-10 এটি হচ্ছে নিউয়েস্ট। তো থার্ড মণ্ডল, ঋগ্বেদের থার্ড মণ্ডলে এই গায়ত্রী মন্ত্রের উল্লেখ পাওয়া যায়। গায়ত্রী মন্ত্র এটি কম্পোজ করেছিলেন বিশ্বামিত্র। এটি সোলার ডেইটি সাবিত্রীর উদ্দেশ্যে। তো সঠিক আনসার অপশান সি ঋগ্বেদে গায়ত্রী মন্ত্রের উল্লেখ পাওয়া যায়। পরের প্রশ্ন, সংস্কৃত ভাষায় প্রথম ব্যাকরণবিদ কে ছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশান ডি পাণিনি। এনার বিখ্যাত গ্রন্থ অষ্টাধ্যায়ী। এটি হচ্ছে পাণিনির লেখা বিখ্যাত গ্রন্থ অষ্টাধ্যায়ী। পরের প্রশ্ন, বৈদিক যুগে রাজা সাধারণ মানুষের কাছ থেকে যে করটি সংগ্রহ করত। দেখো, বৈদিক যুগে রাজকার্য, প্রশাসন ইত্যাদি চালানোর জন্য কর নেওয়ার ব্যবস্থা বা কর নেওয়ার প্রচলন ছিল এবং সেখানে ভাগদুক নামে একজন ভাগদুক ছিলেন, যিনি কিন্তু এই রাজস্ব আদায় করতেন, রাজস্ব আদায়ের দায়িত্বে ছিলেন, এখানে বলি নামের এক প্রকার করের উল্লেখ পাওয়া যায়। এটি ঋগ্বৈদিক যুগে উল্লেখ পাওয়া যায় এই করের, তবে ঋগ্বৈদিক যুগে এটি ছিল ঐচ্ছিক, মানে ঋগ্বেদে এই বলি করটি ছিল ঐচ্ছিক, মানে ইচ্ছে হলে দিতে পারো, না হলে নাও দিতে পারো। তবে পরবর্তী বৈদিক যুগে এটি বাধ্যতামূলক করা হয়। পরবর্তী বৈদিক যুগে স্টাইলাসে লিখতে আমার ডিস্টার্ব হচ্ছে। পরবর্তী বৈদিক যুগে এটি বাধ্যতামূলক করা হয়, এই বলি কর বাধ্যতামূলক করা হয়। তো বৈদিক যুগে রাজারা সাধারণত মানুষের যে করটি নিত সেটি কিন্তু বলি। অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, গার্গী, মৈত্রী এবং কপিলের বাসস্থান কোথায় ছিল? গার্গী, মৈত্রীর, কপিলের বাসস্থান ছিল মিথিলা। অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ধাতুর ব্যবহার বৈদিক আর্যরা প্রথম করেছিলেন? বৈদিক আর্যরা প্রথম যে ধাতুর ব্যবহার শুরু করেছিলেন সেটি হলো লোহা। দেখো, সিন্ধু সভ্যতা আমরা পড়েছি, সেখানে মানুষ তামার ব্যবহার জানতেন, তামা, ব্রোঞ্জ ইত্যাদি ব্যবহার জানতেন, তেনারা কিন্তু লোহার ব্যবহার জানতেন না। প্রথম লোহার ব্যবহার যেনারা করেছিলেন তেনারা এই বৈদিক মানুষ বা বেদিক পিপুলরাই কিন্তু প্রথম আয়রনের ইউজেস বা লোহার ব্যবহার শিখেছিল। তার আগে কিন্তু লোহার ব্যবহার জানতেন না। তো বৈদিক আর্যরা প্রথম করেছিলেন লোহার ব্যবহার। সঠিক উত্তর অপশান সি।
পরের প্রশ্ন, কোন বেদ ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের উৎস? দেখো 4টি বেদ আছে এবং 4টি বেদ 4টি জিনিসের জন্য ফেমাস। ঋগ্বেদ, ঋগ্বেদে কি আছে আমাদের? ঋগ্বেদ বিখ্যাত যেটি, সেটি পরীক্ষায় বারবার আসে, গায়ত্রী মন্ত্র। সামবেদ, সামবেদ ফেমাস। ইন্ডিয়ান মিউজিক, অরিজিন অফ ইন্ডিয়ান মিউজিক। যজুর্বেদ কী জন্য বিখ্যাত? যজুর্বেদে রিচুয়ালস, এটা অর্থাৎ এই যে যজ্ঞ, রাজসেয় বা বাজপেয়ী যজ্ঞ, এই ধরনের যজ্ঞের উল্লেখ পাওয়া যায় যজুর্বেদে। অথর্ববেদে রয়েছে মেডিসিন, অরিজিন অফ ইন্ডিয়ান মেডিসিন, অরিজিন অফ ইন্ডিয়ান মেডিসিন, এটি কিন্তু অথর্ববেদ। তো এখানে ধ্রুপদী সঙ্গীত বলছে, তাহলে কি হবে? ইন্ডিয়ান মিউজিক, ইন্ডিয়ান মিউজিকের অরিজিন কিন্তু সামবেদ, তো এটিও সামবেদ হবে। সঠিক অ্যান্সার অপশান বি। পরের প্রশ্ন, বেদ শব্দের অর্থ কী? বেদ কথাটি এসছে বিদ শব্দ থেকে, বিদ, যার অর্থ জ্ঞান বা নলেজ, জ্ঞান বা নলেজ। তো এই বেদ শব্দের অর্থ হবে অপশান এ, জ্ঞান। পরের প্রশ্ন, বৈদিক সমাজের জীবনের পর্যায়গুলির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? দেখো বৈদিক সমাজে যে মানুষেরা ছিল তাদের জীবনের 4টি পর্যায় ছিল, 4টি ধাপ ছিল। তো সেগুলি হচ্ছে কি কি? আর সেগুলি ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এই 4টি ভাগে বা 4টি পর্যায়ে বৈদিক পিপুলের মানুষের জীবন বিভক্ত ছিল। ব্রহ্মচর্যের সময় মানুষেরা কি করতো না, ব্রহ্মচর্যে মানুষেরা গুরুর গৃহে থেকে শিক্ষা লাভ করতেন। তারপর গার্হস্থ্য জীবন, গার্হস্থ্য জীবন অর্থাৎ বিয়ে করে সংসার ধর্ম পালন, সেটিকে গার্হস্থ্য বলা হতো। এবং বানপ্রস্থ, সেটি হচ্ছে সংসার জীবন এবং সমাজ দুটোকে ব্যালেন্স করে চলতে হতো, সেটিকে বলা হতো বানপ্রস্থ। এবং সন্ন্যাস অর্থাৎ সংসার সমাজ সমস্ত কিছু ত্যাগ করে বনে গিয়ে ঈশ্বরের সাধনায় উপাসনা করা, সেটি হচ্ছে সন্ন্যাস জীবনযাপন। তো সঠিক যে ক্রোনোলজি সঠিক এই হবে, সেটা অপশান বি, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের কোন দ্রব্যটি বৈদিক সভ্যতার মানুষ জানতো না? বৈদিক সভ্যতার মানুষের তামাক সম্পর্কে কোনো ধারণা ছিল না, তামাক সম্পর্কে তারা কোনো কিছুই জানতেন না, তাহলে অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, বৈদিক আর্যরা নিচের কোন কারিগরি শিল্পের সাথে সংযুক্ত ছিলেন না? এর সঠিক অ্যান্সার হবে কর্মকার। কর্মকার এই যে কারিগরি শিল্প, এটি বৈদিক পিপলরা এটির সাথে যুক্ত বা সংযুক্ত ছিলেন না, সঠিক উত্তর অপশান ডি। পরের প্রশ্ন, কিসের ভিত্তিতে ভারতের জাতিভেদ প্রথার সূচনা হয়? আমাদের ভারতবর্ষে প্রথম যে জাতিভেদ প্রথার সূচনা হয় সেটি কিন্তু পেশার ভিত্তিতে। পেশা পরিবর্তনের সাথে সাথে তার জাতি বা তার বর্ণ পরিবর্তন হতো। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, শ্রমের পেশাগত বিভাজন। এটির ভিত্তিতেই কিন্তু জাতিভেদ প্রথার প্রথম সূচনা হয় এবং সেটি ঋগ্বৈদিক যুগেই প্রথম সূচনা হয়েছিল। পরের প্রশ্ন, নিভি, পরিধান এবং অধিবাস এগুলি কিসের উদাহরণ? এগুলি অ্যাকচুয়ালি আর্যদের বিভিন্ন রকমের পোশাকের উদাহরণ। নিধি, পরিধান এগুলো আর্যদের পোশাকের উদাহরণ। তাহলে সঠিক উত্তর কী হবে বন্ধুরা? সঠিক উত্তর অপশান এ। পরের প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? ঋগ্বেদে 1028টি স্তোত্রের সমষ্টি। বন্ধুরা এটা একদম ঠিক, ঋগ্বেদে 1028টি শ্লোক বা হাইমস রয়েছে। ঋগ্বেদ হলো প্রস্তর যুগের গ্রন্থ, এটি ভুল, অপশান বি। ঋগ্বেদ প্রস্তর যুগের গ্রন্থ না। ঋগ্বেদ কোন সময় রচিত ছিল আমি তোমাদেরকে বলেছি, 1000 খ্রিস্টপূর্বাব্দে।
তো সেটি কখনোই প্রস্তর যুগ হতে পারে না, এটি ভুল। অপশান সিতে কী রয়েছে দেখি, ঋগ্বেদে 10টি মণ্ডল আছে, হ্যাঁ এটি একদম সঠিক, ঋগ্বেদে 10টি মণ্ডল। ঋগ্বেদ প্রস্তর যুগের গ্রন্থ নয়, বিভিন্ন সাহিত্যিক পর্যায়ে বিভক্ত, এটিও ঠিক। তো সঠিক অ্যান্সার অপশান বি, ঋগ্বেদ হলো প্রস্তর যুগের গ্রন্থ, এটি একদম ভুল। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।